আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হেডলাইন এবং ব্যানার দেখে আপনারা তো বুঝতে পারছেন যে 23 জানুয়ারি, 23 তারিখ শেখ হাসিনা কি সংবাদ সম্মেলনে যোগ দিবেন কিনা, এই বিষয়টা নিয়ে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি যে উনি কি ফিজিক্যালি যোগ দিচ্ছেন, মানে সশরীরে যোগ দিচ্ছেন কিনা। কারণ হচ্ছে গত 2-3 দিন যাবৎ আপনার একটা টিভি টক শোতে গৌতম লেহেরি, যিনি অতীতে দিল্লি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, ওনার একটা কথাকে কোট করে বিভিন্নভাবে ভিডিও করা হচ্ছে যে শেখ হাসিনা আসছে, শেখ হাসিনা এই সেই অনেক কিছুই। তো সেই বিষয়টা নিয়ে আমি চিন্তা করলাম যে আমি আমার দর্শক শ্রোতা মণ্ডলী, আমার ভাই বোন যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং বিশ্বাস করে, তাদেরকে বলি। তো আমি এখন পর্যন্ত যতটুকু খবর নিয়েছি যে হ্যাঁ, 23 তারিখ, জানুয়ারির 23 তারিখে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা আছে এবং সেখানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা আছে। তবে এখন পর্যন্ত যতটুকু জানা গেছেন, উনি সশরীরে সেখানে হাজির হবেন না। তবে সশরীরে হাজির না হলেও উনি ওনার একটা রেকর্ডকৃত ভাষণ হয়তো সেখানে সাংবাদিকদের সামনে উপস্থাপন করবেন এবং সারা পৃথিবীর যে যেখানে আছেন, আওয়ামী লীগের নেতারা যারা যারা যে যেখানে আছেন, সকলকেই 23 তারিখের ভেতরে দিল্লি প্রেস ক্লাবে পৌঁছার জন্য বলা হয়েছে। প্রায় 350 সিটের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সাংবাদিক ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতারাও থাকবেন, যারা হয়তো সেদিন সেই সাংবাদিকদেরকে বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। তো আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, তিনি দুইটা হইতে পারে। এক, উনি আগে রেকর্ডকৃত একটা ভিডিও ওখানে স্ক্রিনে চালিয়ে দেওয়া হইতে পারে, অথবা দ্বিতীয়, যখন সবাই উপস্থিত হবেন তখন হয়তো উনি 3-4 মিনিটের জন্য আপনার ভার্চুয়ালি এসে সরাসরি, যেমন এখন যেভাবে আমি কথা বলছি লাইভে যখন আপনারা দেখছেন, সেভাবে এর সাথে 2-3 মিনিট বা 5 মিনিটের জন্য একটা ভাষণ দেশ, জাতি এবং ইন্টারন্যাশনাল সবার উদ্দেশ্যে দিতে পারেন। বাকি প্রশ্ন যা থাকবে সেগুলোর প্রশ্নের জবাব আওয়ামী লীগের সিলেক্টেড কিছু নেতা, যাদেরকে নেত্রী সিলেক্ট করেন, ওরাই আসলে ওই প্রশ্নগুলোর জবাব দিবেন। তবে এই যে উনি ভার্চুয়ালি আসছেন বা ওনার ভিডিও, ভার্চুয়ালি যদি নাও আসেন বা ভিডিও বার্তা, যেটা এতদিন আমরা সকলে অডিও বার্তা শুনেছি, বিভিন্ন তৃণমূল নেতাকর্মীদের থেকে শুরু করে সকলের সাথে অডিও বার্তা শুনেছি, এইবারের এই ভিডিও বার্তাটা কিন্তু কাঁপন ধরিয়ে দেবে এই ইন্ট্রিম গভর্নমেন্টের। 12 তারিখ ওরা একটা নির্বাচন করার চেষ্টা করছে, যেটাকে আমরা বলছি যে এই নির্বাচন কখনোই হবে না বা হইতে দেওয়া যাবে না। আর আমরা যারা আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগকে ভালোবাসি, আওয়ামী লীগকে সমর্থন করি, তারা কেউ আমরা ভোট কেন্দ্রে যাব না। নেত্রী অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক ভোট কেন্দ্রে যাবে না। তার মানে আমরা কোনো ভোট কেন্দ্রেই যাব না। যেইখানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, সেখানে আমরা ভোট কেন্দ্রে কেন যাব? দেখেন, একটা কথা একদম সোজা, যে আপনার পাড়ায় একটা বিয়ে হচ্ছে, আর সেই বিয়েতে আপনার বাবাকে বা মাকে বা আপনার পরিবারের কাউকে দাওয়াতই দেওয়া হয়নি। সেই বিয়েতে আপনি যাইয়া ওখানে নাচ গান করা কি শোভা পায়? শোভা পায় না। এটা কোনো মৃতের বাড়ি না যে দাওয়াত দিতে হবে না, মারা গেছে লোকটা, আমরা যাই খাট কাঁধে দিই, সেটা হচ্ছে অন্য জিনিস। বিয়ে শাদী উৎসবে দাওয়াত না দিলে সেখানে যাওয়াটা ওই ছোট লোকই ছাড়া আর কিছু না। তো সে তেমনি ভোট হচ্ছে যে একটা উৎসবের দিন, নাগরিক অধিকার, ভোট দেওয়ার অধিকার সবাই আছে। এবং বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ জন্মের ইতিহাসের পরে এবারই প্রথম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে ভোট করা হচ্ছে। তার মানে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ তো জিতে যাবে, 230-240 আসন পেয়ে যেতে পারে, যার কারণে আওয়ামী লীগকে বাইরে রেখে এটা ভোট করার চেষ্টা হচ্ছে। সুতরাং সেই ভোটে আমরা গিয়ে কেন ভোট দেব? আমরা কেন দেখাবো যে কাস্টিং ভোট 30%, 35% হয়েছে? কারণ আওয়ামী লীগের যে 40% ভোট আছে, তারা যখন যাবে না, তখন এই ভোটের সিস্টেমে কমে আসবে। কাস্টিং ভোট হয়তো 2%, 3% হবে এবং ভোট কেন্দ্রে ব্যাপক গন্ডগোল হতে পারে। আজকে যেমন দেখেন, আপনার জঙ্গল সলিমপুরে র্যাবের একজন বিশেষ প্রশিক্ষিত সেনাকে যেখানে গুলি করে মেরেছে, যেখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে থানা থেকে এবং সংসদ ভবন থেকে, গণভবন থেকে লুট হওয়া অস্ত্র নির্বাচনে ব্যবহার হবে না, নির্বাচনের দিন ব্যবহার হবে না। তার মানে কি? নির্বাচনের দিন ব্যবহার, নির্বাচনের আগের দিন পর্যন্ত ব্যবহার হবে নাকি? এরপরে নির্বাচনের দিন ব্যবহার হবে না, আগের দিন পর্যন্ত ব্যবহারের সব সরকার করে দিবে, বা পরবর্তীতে ব্যবহার হবে না, নির্বাচনের দিন ব্যবহার হবে না। তার মানে কি? নির্বাচনী কেন্দ্র থেকে সব কিছুকে আগের দিন জ্বালায়া পোড়াইয়া দিবে ওই অস্ত্রধারীরা, মৌলবাদীরা। এটাই হচ্ছে যে ওনাদের চাওয়া।
তা না হলে কিভাবে বলেন যে অবৈধ অস্ত্র ব্যবহার হবে না? উনি এত শিওর হলেন কিভাবে? উনি কি কোনো পীর মুর্শিদ হয়ে গেলেন, নাকি ওনার সাথে ডিরেক্ট উপরের সাথে লাইন আছে আর সন্ত্রাসীদের সাথে লাইন আছে যে সন্ত্রাসীদের বাবা তোমরা প্রতিদিন মারো, ভোটের আগের দিন পর্যন্ত সব মায়েরা ভোট কেন্দ্র সহ উড়াইয়া দাও, দখল করে ফেলাও, ভোটের দিন কোনো গন্ডগোল করে না, একদম চুপ। এটাই মনে হয় পরিকল্পনা। যাক সে কথা। তো এখন ওই যে বললাম শেখ হাসিনা, আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি 23 তারিখে ভার্চুয়ালি সরাসরি মিটিংয়ে যোগ দিতে পারেন, অথবা ওনার ভিডিও রেকর্ড আসতে পারে, যেটাই আসবে আসুক। ভিডিও রেকর্ড হলো ওদের মুখের জুতার বাড়ি পড়ে যারা বলেছিলেন যে শেখ হাসিনা হয়তো মারা গিয়েছে, শেখ হাসিনা অসুস্থ, উনি শেষ নিঃশেষ, এরকম অনেক কথা, বা এআই দিয়ে উনি ওই হোয়াটসঅ্যাপের কলগুলোতে কথা বলেন, টেলিগ্রাম কলগুলোতে কথা বলেন, তাদের মুখে একটা জুতার বাড়ি পড়বে। তো 23 তারিখে ওনার হয় আমরা ভিডিও রেকর্ড ভিডিও ভার্সন শুনবো, অথবা ভার্চুয়ালি উনি জয়েন করবেন। তবে হ্যাঁ, একটা নিউজ আপনাদের দিতে পারি, সেটা হচ্ছে 25 তারিখ, 25 তারিখ থেকে 30 তারিখের ভিতরে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র, দিল্লিতে আসছেন এবং দিল্লিতে মায়ের সাথে দেখা করবেন। এরপরে সম্ভবত ওখানে কোন একটা কথাবার্তা হবে যে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিগুলো চেঞ্জ বা নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছে, এখনো আমি শিওর না। তবে সজীব ওয়াজেদ জয় যে দিল্লিতে আসছেন মায়ের সাথে দেখা করবেন, এই বিষয়ে আমরা শিওর, এটি আসছেনই উনি এবং আসবেন। আর বাকি এই মুহূর্তে কিছু জানি না। তবে হ্যাঁ, 23 তারিখে আমাদের জননেত্রী যেই কথাই বলবেন বলুক, ভাষণে যাই বলবেন বলুক, সেইটা অবশ্যই এই নির্বাচন এবং এই অবৈধ সরকার নিয়েই থাকবে, এবং সেদিনই সিদ্ধান্ত হয়ে যাবে যে আওয়ামী লীগ কি করতে চাচ্ছে বা কি হবে, এটা গ্যারান্টি দিতে পারি। সুতরাং সেই পর্যন্ত আমরা একটু দেখি যে কি হয়, আর এর ভিতরে যদি কোনো আপডেট থাকে আমি আপনাদেরকে জানাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন এই ভিডিওটি, সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা যেভাবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছেন। এভাবে সহযোগিতা করে নির্দিষ্ট লক্ষ্যে আমাদেরকে 1 লক্ষ পরিবারের সদস্য করার চেষ্টা করার জন্য এবং কন্টিনিউ চেষ্টা করে যাওয়ার জন্য আপনাদের সকলকে আমি আবারও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার কথা শুনেন এবং বন্ধুবান্ধবকে বলেও সাবস্ক্রাইব বাড়াচ্ছেন। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমি কন্টিনিউয়াসলি আপনাদের সামনে হাজির হতে পারি। তো আজকে এতক্ষণে আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন, কারণ এটা আজকে সারা বাংলাদেশে এটা একটা আলোচনা, সারা বাংলাদেশটা পৃথিবীর বিভিন্ন দেশে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে 500% ট্যারিফ চড়িয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আসলে এখনো চড়ায়নি, 500% ট্যারিফ ঘোষণাটা আসবে। তার কারণ হচ্ছে যে আপনার এই যে ইউএসের এখন যে একজন এমপি লিন্সি গ্রাম, যিনি কিনা আবার ডোনাল্ড ট্রাম্পের খুব একই সংসদের বন্ধু মানুষ, একই সংসদের এমপি এবং একই দলের লোক, তিনি বলেছেন যে যেহেতু রাশিয়ার কাছ থেকে তেল কিনা বন্ধ করছে না এই ইন্ডিয়া, চায়না এবং ভেনিজুয়েলা, এদের উপরে 500% ট্যারিফ বাড়িয়ে দেওয়া হোক। 500% ট্যারিফ বাড়াই দিলেই হবে, কারণ 20%, 25%, 50% দিয়ে কোনো লাভ হয় না, 500% সরাসরি। তা সে 500% ট্যারিফ বাড়াই দিলে কি হবে না হবে, এটা বোঝার আগে আমরা একটা জিনিস একটু আপনাদের বলি। দেখেন, যে কোনো সময় আপনি এত দেখেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে ইলেকশনের একটা রব চলতেছে, এটা আপনারা সবাই জানেন, বা এই একটা ইলেকশন হলে কিভাবে হয় বা কি করতে হয় এটাও আপনারা সবাই জানেন। যে ইলেকশনে বিভিন্ন প্রার্থী থাকে, প্রার্থীরা যখন ইলেকশনে দাঁড়ায় তখন তারা বিভিন্ন জায়গায় জনসভা করে, আর এই জনসভার জন্য, জনসভা তো লোক আনার জন্য কিন্তু পয়সা খরচ করতে হয়। কাউরে 200 টাকা দিতে হয়, কাউরে 1 বোতল পানি 200 টাকা দিতে হয়, কাউরে বিরিয়ানি খাওয়াইতে হয়, গাড়ি পাঠাইতে হয়, টমটম পাঠাইতে হয়, বাস পাঠাইতে হয়, ট্রাক পাঠাইতে হয়, যে আসেন ভাই জনসভাতে আসেন, মিটিং আছে, ঠিক আছে না? বিনা পয়সায় কিন্তু কেউ যায় না, এলাকায় এলাকায় অফিস করতে হয়।
সেই অফিসের আবার চা পানির খরচ দিতে হয়, সেই খরচ নেওয়া দরকার গোলাগুলিও হয়ে যায়। এমনও হয়েছে যে সেই পানির জন্য আমি এমন বহু লোককেও দেখছি যে যার হাতে টাকা আসছে তারা ল্যাংটা করে দিতে ইলেকশনের পরে। এইসব ঘটনাও ঘটে। তো সেম আমেরিকাতে এই বছরের শেষের দিকে মিড টার্ম ইলেকশন। মিড টার্ম ইলেকশনে যদি ট্রাম্প বাবু না জিতেন তাহলে ওনাকে ইমপিচমেন্টের শিকার হইতে হবে, ওনাকে বের করে দেওয়া হবে পার্টি থেকে। সুতরাং এইটা একটা সমস্যা। সুতরাং ট্রাম্প বাবুকে জিততে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইবার ট্রাম্প আসার আগে আপনারা যদি দেখেন যে ইলেকশনের 4-5 মাস আগে থেকে যেসব বক্তৃতা বিবৃতি হচ্ছিল আমেরিকাতে, সেখানে সরাসরি ট্রাম্প বলছিলেন যে আমাকে পয়সা দাও, আমি ইলেকশন করব, আমাকে পয়সা দাও, যদি পয়সা দাও তাহলে যদি আমি ইলেকশনে জিতা যাই তাহলে আমি তোমাদের এই টাকা রিটার্ন দিব। তখন কিন্তু আমেরিকার বড় বড় যে তেল কোম্পানি আছে এরা কিন্তু পয়সা ইনভেস্ট করছিল। আমেরিকাতে এটা ওপেন সিক্রেট, এটা বাংলাদেশের মতন, এটা আমেরিকাতে ওপেন সিক্রেট। ওকে, ঢালে, জিতলে তো রিটার্ন আসবে। জিতার পরে এই টাকা তো রিটার্ন আসতে হবে। রিটার্ন এই তেল কোম্পানিগুলোর কাহিনী কি? মিডল ইস্ট সহ বিভিন্ন দেশের তেল এরা উত্তোলন করে, এরাই বেচে। তার কারণ হচ্ছে যে এখন এই তেল যদি বেচতে না পারে তাইলে রিটার্ন পাবে কোথায়? তেল কোম্পানি ইনভেস্ট করছে। এখন দেখেন, এখন এমন তো না বলে 500 কোটি 700 কোটি লোকের আলাদা একটা ইয়ে করে দিলাম আর তেল ওখানে যায় বেচো ওখানে হবে, তা তো হবে না। এখন লোক সংখ্যা তো আগে সে 750 কোটি 800 কোটি যাই আছে এটা। এখন এখানে সারা পৃথিবীর লোক সংখ্যা যা তার অর্ধেকই হচ্ছে আপনার ইন্ডিয়ার চায়নাতে 300 কোটি লোক, দুই দেশে। সুতরাং এরা তেল কিনে কই থেকে? যে এরা রাশিয়া থেকে কিনে। রাশিয়া কত করে বেছে? এক্সাম্পল বলতে, রাশিয়া স্যার 10 টাকা করে বেছে, আমরা তো 11 টাকা করে বেচি। শালা রাশিয়ারে ব্লক করো। ব্লক করবেন কেমনে? রাশিয়া তো ইউক্রেনের সাথে যুদ্ধ করতে হয়, সুতরাং এরা তেল কিনা, রাশিয়ার তেল কিনা এরা যুদ্ধ বাজায় রাখছে। সুতরাং রাশিয়াকে ব্লক করলে, রাশিয়া থেকে তেল না কিনলে বোম বানাইতে পারবে না, কিনতে পারবে না, আস্তে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এইটা হচ্ছে যে প্রপাগান্ডা প্রথমে চালানো হইল, চালাইয়া ওকে। কিন্তু এর আগে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটাও কিন্তু এরাই লাগাইছে, আমেরিকা। তখন ছিল যে আপনার অতীত সরকার, সে লাগাইয়া দিয়ে গেছে, কারণ তারও ইয়ে ছিল যে তার দল জিতানোর। কিন্তু তার দল জিতে নাই দুর্ভাগ্যবশত। দেখেন ট্রাম্প পয়সা তো এইটারে আর বন্ধ করে নাই। এরা বন্ধ করতে চাইলে পারতো। ট্রাম্প সরাসরি অস্ত্র না দিয়ে সরাসরি হের দেশের সোলজার পাঠাইয়া ইউক্রেনে দাঁড়াই গেল, তো রাশিয়ার বোম মারতো না। তা করবো না, কিন্তু অল্প অল্প অস্ত্র মানে তোমরা মারো, জিয়ে রাখো, যুদ্ধ বন্ধ করা দেবো, যুদ্ধ চলতে হবে, আমাদের ব্যবসা চলতে হবে। এই হচ্ছে মূল কাহিনী। এখন সেই যে গত 4-5 দিন আগে কি করলো উনি, ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, ডিরেক্ট তুলে নিয়ে গেল। গতকাল রাতে ইউএনএ মানে ইউনাইটেড নেশনের যে বডি আছে সেখানে কিছু আইন আছে, সে আইনের মধ্যে 66টা আইন উনি বললো যে আমি তোমাদের এই 66 আইন মানি না। ওখানে মধ্যে অনেক রকম আছে, এগুলো হয়তো কাল পরশু নাগাদ সবগুলো পেয়ে যাব। এগুলো সে মানে না, এগুলো সে বাতিল করে দিল যে তে মানবে না। এখন ব্যাপার হচ্ছে যে এইবার রাশিয়াকে তো ঠেকাইতে হবে, রাশিয়াকে ঠেকাইতে হবে। ঠেকাইতে হলে কী করতে হবে? তারে করতে হবে যে ইন্ডিয়ার, চায়নার এবং ব্রাজিলের 3 দেশের উপর 500% ট্যাক্স দেবে। মানে তোমরা যদি তেল কিনা বন্ধ না করো আমরা ট্যাক্স চাপাইয়া রাখলাম, তোমাদের মাল ঢুকবে না। যেটা আগে 100 টাকার মাল ছিল, 100 টাকায় উৎপাদন হইতো, আমেরিকা যায় 150 টাকা বেচা হইতো, সেই মাল এখন 700 টাকায় বেচাবো, কোন শালায় কিনবে? কেউ কিনবে না। সুতরাং এই অবস্থা হবে। $50 বিলিয়ন ব্যবসা করো ভারত তুমি আমার সাথে, চায়না তুমি আমার সাথে, $100 বিলিয়ন ব্যবসা করো, তোমরা এই তেল বন্ধ করো এখান থেকে কিনা, লাগলে আমি বেচবো, আমার কাছ থেকে তেল নাও। এই মুহূর্তে ভেনিজুয়েলার সমস্ত তেলের মালিক আমি, মিডল ইস্টের সমস্ত তেলের মালিক আমি, আমরা তেল দিব। 40 বছরের স্টক আছে সারা পৃথিবীতে, সব তেল উঠে বেচা দিব, রাশিয়া থেকে তেল নিবা না, রাশিয়া গরিব হয়ে মরে যাক। এইটা, এটা যদি তোমরা মানো তো মানলা, না হইলে 500% ট্যারিফ লাগবে। এখন এইখানে যদি ভারতের সেই ক্ষমতা নাই 500% ট্যারিফ সহ্য করার, তারা হয়তো মাইনে নিবে যে ওকে ঠিক আছে আমরা রাশিয়া থেকে তেল নিলাম না স্যার। আর এইটা যদি ভারত আজকে বলে, কালকেই ডোনাল্ড ট্রাম্প দেখবেন যে 1 ঘন্টার ভিতরে এসে বলতেছে, এই মোদি ইজ মাই গুড ফ্রেন্ড, মোদি তুমি যা বলো তাই চাই, তোমার চোখেই আমি পুরা এশিয়া দেখিতে চাই। ট্রাম্প বলবে, এবং এটাতে কোনো অবস্থা। এইখানে একজন খেলতে পারে, সেটা চায়না। চায়না যদি বলে যে আসো আমরা খেলি,
যে চায়না, ইন্ডিয়া, রাশিয়া, ব্রাজিল সহ পৃথিবীতে আরো যেসব দেশগুলো আমেরিকা বিরোধী, ওদের সাথে যদি একটা জোট যদি 2-4 দিনের ভিতরে করে নিতে পারে, তাইলে কিন্তু খেলা জমে যাবে। এইদিকে আবার আমেরিকা দেখেন গ্রিনল্যান্ড দখল করে নিবে, এটার হুমকি দেখেন, গ্রিনল্যান্ডের তলায় অনেক কিছু আছে, এইটা নিয়ে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে লাগিয়া পড়ছে। ওইদিকে 2 দিন আগে একটা ভাষণে দেখছেন যে এই ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই কি বলে আপনার ভেনেজুয়েলার এই প্রেসিডেন্ট মাদুরো, সে আমার ড্যান্স নকল করছে, মানে এটা তার কলিজায় লাগছে, আরে আমার ড্যান্স নকল করছে, এটাও তার দোষ। এরপর সে এই 2 দিন আগে একই সময় সে মোদির কথাও বলছে যে মোদি আমাকে ইয়েস স্যার বলছে, যে স্যার আমি কি আপনার সাথে দেখা করতে পারি? আরে বাবা, তোমার কাছে কয় বিলিয়ন ডলার দিছে, 67টা অ্যাপাচি হেলিকপ্টার, যেতে সে দেখা করবে না? তার পয়সা খাইয়ে দিয়ে বয়ে থাকে, সে দেখা করতে যাবে না? তোমার কাছে এখন নরম থাকবে, কারণ তার পয়সা তো বেজে গেছে। আবার ফ্রান্স প্রেসিডেন্ট এমিলিয়ান ম্যাক্রনের কথা বলছে, যে ম্যাক্রন তারে বলছে যে প্লিজ আপনি আমার দেশের সরকার কাউকে বললেন না, আপনি প্লিজ আমার দেশের উপরে কোনো ট্যাক্স বসাইয়েন না, হেন না তেন না, মানে বিশাল। কারণ হচ্ছে যে ফ্রান্স থেকে যে ওয়াইনগুলো যায়, এগুলোর উপরে নাকি 200% ট্যাক্স বসাবে আমেরিকা, ফ্রেঞ্চ ওয়াইনের উপরে। আর কারণ হচ্ছে যে আমেরিকার যে ওষুধগুলো ফ্রান্সে আসে সেগুলোর উপরে ফ্রান্স একটা ট্যারিফ লাগাইছে, সামান্য কিছু বাড়তি ট্যারিফ লাগাইছে। ফ্রান্স এমনি ওষুধ তৈরি করে, ফ্রান্স বিখ্যাত বিখ্যাত সমস্ত ওষুধগুলো তৈরি করে। অ্যান্ড এটা নিয়ে মানে ম্যাক্রনরত সে এমন করলো যে সে রাস্তায় নেমে গেছে, জুতা চাটতাছে সবাই, মানে পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান তার জুতা চাটতাছে। ডোনাল্ড ট্রাম্পের মেন্টালিটি। এখন ডোনাল্ড ট্রাম্প এটা ওই যে বললাম আপনি মিড টার্ম ইলেকশনে তাকে জিততে হবে, আর ওই মিড টার্ম ইলেকশনে জিতার জন্য সে সব করবে। সে আগামী 2-1 দিনের ভিতরে কলম্বিয়ার প্রেসিডেন্টকেও তুলে নিয়ে আসতে পারে। ইরানে তো অলরেডি গ্যাঞ্জাম লাগাইয়ে রাখছে, মানে সে এখন, আগে ছিল আমেরিকার সফট পাওয়ার, যে সমস্ত পাওয়ার সেই করতো, যেমন জাতিসংঘে যায় যখন 10 জন একটা পিকনিকের আয়োজন করবে, সুতরাং আমেরিকা চাইলে যে না পিকনিকটা 7 তারিখ হবে, সুতরাং সে করলো কি 5 জনরে বলে যে দেখো দোস্ত, তোমরা তো আমার বন্ধু মানুষ, তোমাদের কি কি সমস্যা আমি গাড়ি টাড়ি দিব, তোমাদের সমস্যা নাই, তোমরা ওই 7 তারিখের পিকনিক ডেটটাই মাইনে নিও। তারপর 2 জনরে বলে যে এই তোরা আমার কথা মানবি না, যদি না মানস তোদের পোঁদের চাল তুলে হলাম কালকে সকালে যেতে, এই বেটাও ডরে মাইনে নিল। আর বাকি রইল 2 জন, তো নিজের ডেট তো নিজে দিছে, সবাই মিলে মাইনে নিল ওকে ওকে 7 তারিখে ডেট। আমেরিকা সব পাওয়ার ওইভাবে খরচ করতো। আর এখন হচ্ছে যে গুন্ডাগার্দি পাওয়ার, মানে আমি যা বলবো তা। আবার আপনারা এটাও তো বলতে পারেন এখন যে চায়না আর ইন্ডিয়া এক হইতে পারবে কিনা, কারণ ওদের মধ্যে তো যুদ্ধ, ভাই ওদের মধ্যে যুদ্ধ চলছে মাত্র 2টা না 3টা, এটা কোনো যুদ্ধ না, যুদ্ধের জাতও না। ফ্রান্স আর ইংল্যান্ডে 106 বছর যুদ্ধ চলছে, যেটাকে 100 ইয়ার্স ওয়ার বলা হয়। শত শত যুদ্ধ চলছে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে, কিন্তু তারাই এক হইয়া ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করছে, তারাই এক হইয়া এখনো এক জায়গায় দাঁড়াই আছে। যদিও এখন ব্রেক্সিট বলে হয়তো ইউরোপিয়ান থেকে বেড়ে গেছে, কিন্তু 99% সব কিছুতে এক, মানে এক ইউরোপিয়ান এক হয়েছিল এই 100 ইয়ার্স যুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এগুলো সব কিছুর পরেও তারা একই জায়গায় দাঁড়াইছে। এই জার্মান ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ঘটাইছে জার্মান, তারা এখন ইউরোপিয়ান সদস্য না, এক না। জিও পলিটিক্সে কেউ চিরশত্রু বা কেউ চিরবন্ধু না। সুতরাং এই জিনিস, তো এই জন্য বলছি যদি এখন চায়না লিড করে, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, ব্রাজিল, আরও যারা আমেরিকান বিদ্বেষী আছে, সব একজোট হলে আমেরিকার সাথে খেলা হবে। কারণ হচ্ছে রাশিয়া, রাশিয়া তো যেতে যেতে সব শেষ, রাশিয়া এখন তেল বন্ধ গেলে শেষ, ওদের কফিনের শেষ পেরাক। তো রাশিয়ার কাছে এখনো আমেরিকার চেয়ে 500টা বেশি পারমাণবিক বোমা আছে। আপনি যখন এক জায়গায় দেওয়ালে যখন পিঠ থেকে যাও, আপনার যখন বাঁচার আর উপায় নেই, তখন যে কোনো সময় যে কোনো কিছু ঘটাইতে পারেন। যে আমি তো 10 বছর পরে মরবো, তো ঠিক আছে 10 বছর আগে তোদের সহ নিয়ে মরি, এক লগকে দুটাই পাগলা হয়ে গেলাম। ট্রাম্প যেরকম পাগলা, পুতিনও সেরকম পাগলা হয়ে গেলাম, মাইরে দিল চাপ লাগা তোরা এবার জাহান নামক 3য় বিশ্বযুদ্ধ না 4th ওয়ার্ল্ড ওয়ার, সমস্যা নাই তো। তখন কি হবে? তো এগুলো সব কিছুই পরিষ্কার হইতে থাকবে আরো 2-1 সপ্তাহ পর, আস্তে আস্তে দেখা যাক আসলে কি হচ্ছে। এই জন্যই থাম্বনেলে লিখেছিলাম যে 500% ট্যারিফ, ইন্ডিয়া কি শেষ? না, ইন্ডিয়া শেষ না, চাল এখনো আরো আছে। দেখতে থাকুন এবং আপনাদের ভালোবাসা আমার প্রতি এভাবেই রাখুন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।